নমস্কার, রাধে, রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। প্রায় ৯টা মতো বাজে। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিও শুরুতে সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ওই কথায় আছে না, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বোঝে না। যখন যে জিনিসটা আমাদের কাছে থাকে না, তখন সেই জিনিসের মর্মটা আমরা ঠিক করতে জানি না। এই যেরকম আমার এই বাড়িটাতে সূর্যের আলো এতটাই বেশি ভালো আসে যে মাঝে মধ্যে এটাকে আমরা অবহেলা করে ফেলি। আবার ২ বছর আগে যখন এরকম একটা বাড়িতে থাকতাম যেখানটা সূর্যের আলোর আমি লেশমাত্র খুঁজে পেতাম না, তখন এই সূর্যের আলোর জন্য আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। সবসময় মনে হতো একটু খোলা জানালা যদি থাকতো, সূর্যের আলো হাওয়া ঢুকতে পারত। আর এখানটা সবকিছু থাকার পরেও না, মাঝে মধ্যে সূর্যের আলোতে বসতে ভুলে যাই। এমনিতেই আমার বাড়ি থেকে আমার বাবা সবসময় ফোন করে আমাকে বলতে থাকে যে, "সকালবেলা এটলিস্ট ১৫ মিনিট হলেও সবাই একটুখানি রোদ্দুরে বসো, যাতে ভিটামিন ডি টা শরীরের মধ্যে আসে।" আজকাল যা রোগ অসুখ-বিসুখ বেড়েছে না, সূর্যের আলোটা আমাদের শরীরের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পোর্টেন্ট। তো সকালবেলা না আজকাল করে একটু চেষ্টা করছি যাতে কিছুটা সময় সবাই মিলে একটু রোদ্দুরে বসতে পারি। ওর বাবা আর মেয়েকে তো বলে হয় না। আমার মাঝে মধ্যে মনে থাকলে আমি একটুখানি এসে বসি। আজকে সকালবেলা বেশ খানিকক্ষণ রোদ্দুরে বসেছিলাম। ৮টা থেকে ৯টা ১০টার মধ্যে রোদ্দুরটা নিয়ে নিতে পারলে খুবই ভালো। ১০টার পরে রোদ্দুরটা আবার শরীরের জন্য খুব একটা বেশি ভালো নয়। আমার মেয়ে যখন ছোট ছিল না, বাবার বাড়িতে থাকতাম। সেখানে তো অনেক রোদ্দুর আসতো। আর মেয়েকে না মা জোর করে রোদ্দুরে বসিয়ে রাখতো আরকি। তার সাথে আমাকেও বসতে হতো। এত পরিমাণে কষ্ট হতো। কিন্তু বাবা-মা তো শুনবে না। ওদের চাপেই আমাকে বসতে হতো আরকি। তো বসে না গায়ে সেই সময় অনেকটা ট্যান পড়ে গিয়েছিল। তো তারপরে দেখলাম ধীরে মোটামুটি ট্যানটা কেটে গিয়েছে। মেয়ের গায়েও এত ট্যান পড়ে গিয়েছিল যে তখন মনে হচ্ছিল যে বসে কি ভুল করলাম? তারপরে দেখলাম যে মোটামুটি ৬ মাসের মাথায় ওর ট্যানটা কেটে গিয়েছে আরকি। তো যাই হোক, এখানটায় কিন্তু আমি সকালবেলা রান্নাবান্নাটা শুরু করার জন্য চলে এসেছি। তো আজকে সকালবেলা দুজনকেই আমি একটুখানি ছোলা ছাতু বানিয়ে দিয়েছিলাম। তো তারপরে ওরা একদমই খাবে না বলছিল। তারপরে বললাম যে মোটামুটি দুপুরের খাবার খেতে ১টা মতো তো বেজে যায়। ১২:৩০ ১ তার মাঝখানে কিছু না খেলে হয়? তো জোর করেই আমি একটুখানি স্মুদি বানিয়ে দিচ্ছি। একটু বানানা দিয়েছি, তার সাথে অল্প একটুখানি ওটস, দই আর একটুখানি পিনাট বাটার দিয়েছি আরকি। যাদের না ওয়েট গেইনের সমস্যা রয়েছে, মানে ওয়েটটা ঠিকঠাকভাবে বাড়তে চায় না, তারা না প্রত্যেকদিন ডায়েটে ১ চামচ ২ চামচ করে পিনাট বাটার এড করতে পারেন। ২ চামচটা হয়তো একটু বেশি হয়ে গেল। মোটামুটি ১ চামচ করে পিনাট বাটারটা এড করতে পারলে খুব তাড়াতাড়ি কিন্তু মাসল গেইন হতে সাহায্য করে। অনেকদিন ধরেই ভাবছি বাড়িতে একটু পিনাট বাটার বানাবো। বানানোর আর সুযোগ হচ্ছে না। এই ব্যাচটা যেটা কেনা রয়েছে শেষ হয়ে যাক, তারপরেই বানিয়ে ফেলবো। তো ওদিকে আমার স্মুদিটাও বানানো হয়ে গিয়েছে। দিয়ে এলাম। আমি আর খাওয়াতে বসছি না। আমি খাওয়াতে বসলে দুপুরে রান্না করতে অনেকটা টাইম লেগে যাবে। তো বাবা মেয়েকে বলেছি অল্প করে খেয়ে নিতে আরকি। তো আজকে দুপুরবেলা একটুখানি শুক্তো বানাবো। আগের দিন যখন আমি মার্কেটে গিয়েছিলাম, শুক্তোর জন্য সমস্ত সবজি দেখে এনেছি। শুক্তোতে না ১ টা ২ টো সবজি মিসিং থাকলে দেখেছি শুক্তোর টেস্ট অনেকটাই পাল্টে যায়। শুক্তোর মধ্যে বিশেষ করে কাঁচকলা, উচ্ছে আর বেগুন এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি প্রিয়। আমার এগুলো খেতে খুব ভালো লাগে শুক্তোর মধ্যে। তো আমি কিন্তু ওই অথেন্টিক ভাবে শুক্তোটা বানাই না। দুধ শুক্তো বানালে খুব সাদাসিধে সিম্পল ভাবে বানিয়ে নেই। আর আগের দিন যে শ্বশুরবাড়ি থেকে যে কয়েকটা সবজি এসেছিল, তার মধ্যে থেকে কিছুগুলো সবজি রয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন এত বড় একটা কুমড়ো পড়ে রয়েছে। আমার ডান দিকেই দেখতে পাবেন। সেই কুমড়োটা না এত মিষ্টি যে আমার বাড়িতে সবাই খেতে মোটামুটি অপছন্দ করে। যে দেখলে মনে হবে যে কুমড়োর মধ্যে কেউ চিনি মিশিয়ে দিয়েছে। কিন্তু আমার আবার এই মিষ্টি কুমড়ো খেতে এত বেশি ভালো লাগে। তো এটাকে আমি রেখে দিয়েছি। অল্প করে খাবো আরকি। পাশের বাড়িতেও যখন কাটবো একটু করে দিয়ে আসবো। আর এদিকে দেখুন অনেকটা লাউ কেটে নিয়েছি। আজকে মুগের ডাল দিয়ে লাউ হবে আর তার সাথে ওল সেদ্ধ হবে। আমার হাসব্যান্ড আবার ওল খেতে খুব ভালোবাসে। তা যদি হয় ওল সেদ্ধ বা ওলের ডালনা। ডালনাটা আবার না একটু ঝাল করে করলে ও বেশি পছন্দ করে। তো আজকে বলল ওল সেদ্ধই করে দাও। কারণ এদিকে যেহেতু শুক্তো হচ্ছে, তো তার সাথে কিন্তু ওল সেদ্ধটা বেশ ভালো লাগবে। তো এখানটায় আমি শুক্তোটা বানাচ্ছি দেখুন, একদম সিম্পল ভাবে বানিয়েছি। তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে কিন্তু সমস্ত সবজিগুলো তুলে নিলাম তেলের উপরে আরকি। অথেন্টিকভাবে শুক্তো বানাতে গেলে না কিছু সবজিকে একটুখানি ভাজতে হয় আগে তেলের মধ্যে। তাতে করে আমার মনে হয় অনেক বেশি তেল খরচা হয়ে যায়। ওরকম যে বানাই না তা নয়। তবে বাড়িতে যেদিন সাধারণভাবে খাই সেদিনে কিন্তু এরকমভাবেই খাই। আবার একটু লম্বাভাবে বানাতে গেলে সমস্ত সবজিগুলোকে আগে ভেজে তুলে রাখি, তারপরে আমি বানাই।
তো আমি এর মধ্যে কিন্তু একটুখানি রাঁধুনি ফোড়নও দিয়েছিলাম, যেটা আপনাদেরকে আর দেখানো হয়নি। আবার শুক্তোর শেষের দিকে কিন্তু একটু রাঁধুনি বাটা দিলেও ভালো লাগে। তবে আমি আর সেরকমভাবে করি না, এমনিভাবেই করি আরকি। তো তার ফাঁকে এদিকে থালা-বাসন কয়েকটা মেজে নিচ্ছি। কারণ থালা-বাসন না জমে থাকলে আমার কিচেনটা এত বেশি ছোট যে আপনারা কাজ করতে একদমই ইচ্ছে করবে না। মনে হবে কিচেনে অনেক বেশি কাজ পড়ে রয়েছে। তো রান্নার ফাঁকে, ফাঁকে এরকম করে থালা-বাসনগুলো ধুয়ে নেই আরকি। আর এদিকে দেখুন আমার সমস্ত সবজিগুলো মোটামুটি ভাজা, ভাজা হয়ে এসেছে। এরপরেই কিন্তু এর মধ্যে আমি প্রায় ২০০-৩০০ এমএল মতো দুধ দিয়ে দিয়েছি আরকি। তো দুধের মধ্যেই আমি এবারে সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এর মধ্যে অল্প একটুখানি নুনও দিয়েছিলাম, একটুখানি চিনি দিয়েছিলাম পরের দিকে আরকি। আর কিন্তু কিছুই দিই না, এরকমভাবেই বানিয়ে ফেলি। আর এদিকে আজকে কিন্তু আমার ওই ব্যাচে যে রুটি ভাজা হয় না, সেটা হচ্ছে। তো তার ফাঁকে মেয়ে নিজের থেকেই বলল, "মা আমি আজকে লুচি খাবো।" তো ওকে আমি বললাম যে, "এরকমভাবে লুচি করে দেই তাহলে?" ও যদিও ওর বাবার আইডিয়া ছিল। তো ওর বাবা বলেছিল এরকমভাবে রুটি করে দিতে। আমি বললাম, "না, লুচিই করে দিই একদম। তাতে করে ও পছন্দ করবে।" তো গ্লাস দিয়ে না এরকম ছোট, ছোট করে কেটে দিয়েছি একটা বড় রুটি বেলে। তো এখন এটাকে আমি ঘিয়ে ভালো করে ভেজে নিলাম। এর আগেরবারে যে শ্বশুরবাড়ি থেকে এসেছিলেন উনারা, তো ১ কৌটো মতো ঘি বানিয়ে এনেছিলেন বাড়িতে। তো ঘিটা এত বেশি টেস্টি না, আমি আমার হাসব্যান্ড আর মেয়েকে এখন প্রত্যেক দিনই ১-২ চামচ করে ঘি দিয়ে থাকি আরকি। যতদিন আছে ওরা মোটামুটি বাড়ির ঘিটা একটু খাক, শরীরে একটু লাগবে ওই ভেবেই ওদেরকে আমি ঘি দেই। মেয়েকে যদিও ২ চামচ দিই না, মেয়ের মোটামুটি ১ চামচ মতো খায়। তবে হাসব্যান্ডকেও প্রত্যেকদিন এখন পরোটা ভেজে দেওয়ার চেষ্টা করছি ওই বাড়ির ঘিতে। আর এদিকে দেখুন শুক্তোটা আমার রেডি হয়ে গিয়েছে। আর তার ফাঁকে কিন্তু আমার ডালটা বসে গিয়েছে ওদিকে। শুক্তোর কিন্তু শেষে একটু গরম মসলা আর অল্প একটুখানি ঘি ছড়িয়েছিলাম। মুগের ডাল দিয়ে লাউটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। শেষে একটুখানি ঘি ছড়িয়ে অল্প একটুখানি চিনি দিয়েছিলাম। তারপরে এটাকে আমি নামিয়ে নেব। এমনিতেও না নিরামিষ রান্না দেখবেন হালকা একটু, একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। সব রান্না নয়, তবে এই ধরনের মুগের ডাল দিয়ে লাউ বলুন বা একটু শুক্তো বলুন, হালকা একটুখানি যদি মিষ্টি হয় তাহলে খেতে ভালো লাগে। আমি এমনিতেও মিষ্টি খাবার খুব একটা বেশি মানে তরকারি খুব একটা বেশি পছন্দ করি না। তবে নিরামিষ খাই বলে কিছু, কিছু তরকারিতে একটু চিনি দিলে মন্দ লাগে না খেতে। তো রান্নাটা শেষ করে আমি এখন চলে এসেছি আরো টুকিটাকি কয়েকটা কাজে হাত দিতে। যেদিনেই ভাবি সকাল থেকে কাজ কম রয়েছে, সেদিনেই দেখি কাজ কোথাও না কোথাও থেকে বেরিয়ে পড়েছে। তো এখন আমি দুপুরবেলা যে ঘরটা ঝাড়ু দেওয়ার থাকে সেটাই দিয়ে নিচ্ছি। যেহেতু রাস্তার পাশে থাকি না, কি করে যে বাড়িটা নোংরা হয় মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না। এত বেশি মাঝে মধ্যে বিরক্ত লাগে দিনে ২ বার ৩ বার করে যদি ঘর ঝাড়ু মোছা করতে হয় তাহলে কারোর ভালো লাগে বলুন? তো আমি না এখন করে কি করি বলুন তো জানালাগুলোকে দুপুরবেলার দিকে বন্ধ করে দেই। আবার এই যে সময়টা চলছে না মানে শীতটা পড়ে গিয়েছে এখন দেখবেন খুব একটা বেশি ঘরদোর ময়লা হয় না। যেহেতু ময়েশ্চারটা চারদিকে একটু বেশি রয়েছে সেই কারণে ময়লা হয় না। রান্নাঘরে এই যে সিলিন্ডারটা রাখা রয়েছে না, তার নিচে এরকম চাকা দেওয়া একটা আ জায়গা মতো আছে আরকি, যার উপরে সিলিন্ডারটা থাকে। তো এটাকে সরিয়ে প্রত্যেকদিন একটু পরিষ্কার করে নিই। আমার বাড়িতে এত বেশি পিঁপড়ের উপদ্রব চারিদিকে যে কোনো জায়গা যদি আপনি ২ দিন পরিষ্কার না করে রেখে দেন, পরের দিন দেখবেন ওই জায়গাতে পিঁপড়ে হয়তো মাটি তুলে জায়গাটা নোংরা করে ফেলেছে আরকি। তো যাই হোক, এখন ঝাড়ু দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে সবাইকে একটুখানি খেতে দিয়ে দেবো দুপুরবেলা। তারপরে আবার বাদবাকি কাজগুলো সারবো। আজকের ভিডিওটা আপনাদের কাছে কতটা পরিষ্কারভাবে পৌঁছাচ্ছে আমি একদমই বুঝতে পারছি না। যেহেতু এখন কালীপুজো চলছে না? আমাদের সোসাইটিতে পুজো হচ্ছে। নিচে কিন্তু অনেক জোরে, জোরে গান হচ্ছে। তো চেষ্টা করছি দরজা জানালা আটকে ফ্যান-ট্যান বন্ধ করে কোনোভাবে আপনাদের সাথে ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা শেয়ার করার জন্য। যদি কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ আপনাদের কাছে আজকে পৌঁছে থাকে তাহলে তার আগে থেকেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু দুপুরবেলা খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সবার। এখন জামাকাপড়গুলো যে শুকিয়ে গিয়েছিল সেগুলো তুলে এখন আমি ফোল্ড করে নেব ভালোভাবে। কালকে রাত্রেবেলায় না ঠাকুরের কয়েকটা কাপড় আমি কেচে নিয়েছিলাম। সেগুলোকেও একদম আমি রেখে দেবো। ঠাকুরের সিংহাসনের নিচে যে সেলফটা আছে না সেটাকে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি। তো আপনারা যদি দেখতে চান আমাকে জানাবেন। আমি পরে কোনোদিন আপনাদের সাথে শেয়ার করব। এই কাপড়গুলো ঠাকুরের সিংহাসনে রাখার জন্য কিনেছিলাম। তো সেগুলোকে একদম ধুয়ে নিয়েছি। এগুলো একদম বাস্কেটের মধ্যে ভরে রেখে দেবো। এরকম ধরনের কয়েকটা বাস্কেট কিন্তু আমি কয়েকদিন আগেই মার্কেট থেকে নিয়ে এসেছি, এই ঠাকুরের সিংহাসনের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখার জন্য। তো এই বাস্কেটগুলোর মধ্যেই ভালোভাবে গুছিয়ে রেখেছি। এই বাস্কেটগুলো যখন কিনতে যাই না, তখন আমি একবারে সবগুলো বাস্কেট পাইনি। দোকানে ছিলই না। তো অল্প, অল্প করে আমি ওদেরকে বলে, বলে ২-৩ সপ্তাহে সবকিছু কালেক্ট করে তারপরে গুছিয়েছি আরকি।
তো এখানটা এখন আমাদের জামাকাপড়গুলোও গুছিয়ে নিচ্ছি। এই কয়েকদিনে না এত বেশি সমস্যায় পড়েছি যে এখন আর ওয়াশিং মেশিনটা চালাতেই পারছি না। সেটার কারণটা আমি পরের কোনো ভিডিওতে বলব। প্রত্যেকটা জামাকাপড়, বেডশিট থেকে শুরু করে সবকিছুই এখন আমাকে হাতে করে কাচতে হচ্ছে আরকি। তো যাই হোক, কিছু, কিছু সময় না এই ধরনের অভ্যেসগুলো থাকা ভালো বলে আমার মনে হয়। কারণ জীবন কখন আপনাকে কি পরিস্থিতিতে দাঁড় করাবে আপনি তো জানেনই না। সবসময় যদি লাক্সারির মধ্যে থাকা অভ্যেস হয়ে যায় না, পরবর্তীকালে আর কাজ করতে ইচ্ছেই করবে না। তখন যদি এরকম পরিস্থিতি আসে যেখানটায় আপনাকে খেটে সমস্ত কিছু করতে হচ্ছে, তখন দেখবেন সবকিছুতে প্রবলেম বলে মনে হবে। তো ওদিকে জামাকাপড়গুলো গুছিয়ে এখন হাসব্যান্ডের আ জামাটা আয়রন করে দিচ্ছি আরকি। কারণ অফিসের জামাগুলো না সবসময় আমি আগে থেকেই আয়রন করে রাখার চেষ্টা করি। তার কারণ অফিস যাওয়ার সময় যদি আয়রন করতে যাই বা তার আগে করতে চাই না, তখন দেখবেন অনেক বেশি ঝামেলা হয়। তো ২ দিন আগে থেকেই সবকিছু আয়রন করে হাতের কাছে রেখে দেই। তাহলে এই ছিল আজকের ব্লগ। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। টাটা।